সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বের সাথে জাপানের অন্যতম প্রভাবশালী বাণিজ্য সংস্থা জেট্রোর একটা বেশ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এখন আপাতদৃষ্টিতে এটা একটা সাধারণ বৈঠক মনে হলেও এর পেছনে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য নতুন এক সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। চলুন এই বৈঠকের আসল তাৎপর্যটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে আলোচনার জন্য একই টেবিলে জামায়াতে ইসলামী আর জাপানের শীর্ষ বিনিয়োগকারীরা। শুধু এই দৃশ্যটাই কিন্তু বলে দেয় যে বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কারা ছিলেন এই আলোচনায়, আর ঠিক কী নিয়েই বা কথা হলো তাদের মধ্যে? যে কোনো বড় আলোচনার তাৎপর্য বুঝতে হলে সবার আগে জানতে হয় কারা এবং কোথায় সেই আলোচনায় অংশ নিয়েছিলেন। চলুন এই বৈঠকের খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। তো মিটিংটা হয়েছিল 11 ডিসেম্বর আমিরে জামায়াতের বসুন্ধরা অফিসে। আর যা জানা যাচ্ছে, পরিবেশটা ছিল খুবই আন্তরিক। দুই পক্ষের মূল লক্ষ্যই ছিল একটাই, বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কিভাবে মজবুত করা যায়। জাপানি প্রতিনিধি দলের দিকে একবার তাকালেই বোঝা যায় এটা কোনো সাধারণ মিটিং ছিল না। জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তো ছিলেনই, সাথে ছিলেন সুমিতোমোর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও। মানে বোঝাই যাচ্ছে এটা একটা হাই প্রোফাইল ব্যবসায়িক আলোচনা ছিল, কোনো সৌজন্য সাক্ষাৎ নয়। আর জামায়াত নেতৃত্বের সাথে আয়োজক হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ওয়েলফেয়ার ফোরাম বা IBWF এর প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম। এই ফোরামের কাজই হল ব্যবসা আর বিনিয়োগ বাড়ানোতে সাহায্য করা, যা এই মিটিংয়ের উদ্দেশ্যের সাথে একদম সরাসরি সম্পর্কিত। আচ্ছা, পরিচয় পর্ব তো হলো, এবার আসা যাক আসল কথায়। এই বৈঠকে দুই পক্ষ ঠিক কী বার্তা দিতে চেয়েছে, চলুন তাদের দৃষ্টিভঙ্গিগুলো একটু পর্যালোচনা করে দেখি। আলোচনার শুরুতেই জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেখুন, এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার টোনটা সেট করে দেয়, যার ভিত্তিটা ছিল ঐতিহাসিক বন্ধুত্ব আর পারস্পরিক আস্থা। ডাক্তার শফিকুর রহমান মনে করিয়ে দেন কিভাবে অবকাঠামো, বিদ্যুৎ আর শিল্পের মতো বড় বড় খাতে জাপান সবসময় বাংলাদেশের পাশে ছিল। তবে এর সাথে তিনি একটা পরিষ্কার বার্তাও দেন, আর তা হল জামায়াত ইসলামী বিদেশি বিনিয়োগকে সবসময় স্বাগত জানায়। তার আশা, জাপানের বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে, আর তাতে দেশে নতুন কর্মসৃষ্টিও তৈরি হবে। জামায়াতের এই আহ্বানের পর জাপানি প্রতিনিধিরা একটা বেশ ইন্টারেস্টিং তথ্য সামনে আনেন, আর তা হল বর্তমানে বাংলাদেশে ৩০০রও বেশি জাপানি কোম্পানি কাজ করছে। ভাবুন একবার, এই সংখ্যাটায় বলে দেয় জাপানের অর্থনৈতিক আগ্রহটা এখানে কতটা গভীর। জেট্রোর প্রতিনিধিরাও কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে তারা বাংলাদেশকে একটা অত্যন্ত সম্ভাবনাময় বাজার হিসেবেই দেখে, আর জাপানি কোম্পানিগুলো এখানে শর্ট টার্ম না বরং লং টার্ম ইনভেস্টমেন্ট করতে আগ্রহী। কারণ হিসেবে তারা বাংলাদেশের দক্ষ জনশক্তি, স্থিতিশীল শ্রমবাজার আর দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর কথা উল্লেখ করেছেন, যা তাদের আস্থাকে আরও বাড়িয়ে তুলছে। তাহলে দেখুন দুই পক্ষের দৃষ্টিভঙ্গি কিভাবে মিলে যাচ্ছে। একদিকে জামায়াত পরীক্ষিত বন্ধুর হাত ধরে এগোতে চাইছে, আর অন্যদিকে জাপান বাংলাদেশকে সম্ভাবনাময় বাজার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। দুজনের অ্যাপ্রোচ হয়তো ভিন্ন, কিন্তু লক্ষ্য কিন্তু একটাই, অর্থনৈতিক সম্পর্কটাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। আলোচনায় কি হলো তা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হল এই একটা বৈঠকের গুরুত্ব আসলে কতটা, এর পেছনে অর্থনৈতিক এবং কৌশলগত তাৎপর্য ঠিক কি। চলুন এবার সেই বিশ্লেষণেই প্রবেশ করা যাক। সোজাসাপটা প্রশ্ন হল, এত শত বৈঠকের ভিড়ে এই একটা বৈঠক কেন এত বেশি মনোযোগ আকর্ষণ করছে? এর পেছনের আসল কারণটা কি? এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে। প্রথমত, বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক বিনিয়োগের ওপর অনেকটাই নির্ভরশীল, আর দ্বিতীয়ত, জাপান আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীদের মধ্যে একটি। তাই জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের সাথে যে কোনো আলোচনায় দেশের অর্থনীতির জন্য স্বাভাবিকভাবেই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর জাপানের এই অবদান কেবল কথার কথা নয়, এর বাস্তব প্রমাণ আমাদের চোখের সামনেই আছে। ঢাকার মেট্রো রেল, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে কর্ণফুলী টানেল পর্যন্ত এই বিশাল প্রকল্পগুলোই জাপানের অংশীদারিত্বের জীবন্ত উদাহরণ, যা আক্ষরিক অর্থে দেশের চেহারা বদলে দিচ্ছে। এবার একটু ভাবুন তো, জাপানের সাথে এই বাণিজ্যিক সম্পর্ক যদি আরও গভীর হয় তাহলে কি হতে পারে? এর সুফল হতে পারে ব্যাপক। দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে, শিল্পখাত আরও বিকশিত হবে, আমাদের রপ্তানি বাজার আরও শক্তিশালী হবে, আর প্রযুক্তিতে বিনিয়োগের নতুন দিগন্ত খুলে যেতে পারে। এত সব আলোচনার পর এখন ভবিষ্যতের দিকে তাকানো যাক।
এই বৈঠকটি বাংলাদেশ ও জাপানের জন্য আগামীতে কোন পথ খুলে দিতে পারে? বৈঠকটি শেষও হয় একটি ইতিবাচক আবহে। ডাক্তার শফিকুর রহমান জাপানি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান, যা দুই পক্ষের মধ্যে একটি সুন্দর বোঝাপড়ারই ইঙ্গিত দেয়। তবে তার শেষ বক্তব্যটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতের বাংলাদেশে জাপান আরও বড় বিনিয়োগকারী হিসেবে ভূমিকা রাখবে। এই একটি বাক্যেই যেন পুরো আলোচনার সারমর্ম এবং মূল প্রত্যাশাটি ফুটে ওঠে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই একটি বৈঠক কি সত্যি বাংলাদেশ জাপান বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারবে? উত্তরটা হয়তো সময়ই দেবে। তবে এই আলোচনার ইতিবাচক সুর যে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।